আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের ৬ মাস পার না করতেই কেমন সময় পার করছে। আপনারা জানেন নির্বাচনের পরে বিরোধী দলের নেতাদের একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল, মানে সবাই বলছিল যে সব ম্যানেজড, আওয়ামী লীগের জন্য এখন আর কোনো থ্রেট নেই, কেউ আর চ্যালেঞ্জ করবার নেই। ফলে সরকার সবাইকে এখন ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুন করে নিজের ক্ষমতা সংহত করার দিকে মনোযোগ দিতে পারবে। ভারতের কিছু কিছু আওয়ামী মনস্ক বুদ্ধিজীবীরাও বিভিন্ন লেখালেখিতে এমন সব মন্তব্যই করেছেন। এগুলো নিয়ে আমি এর আগে কিছু কথা বলেছি, আজ দেশীয় প্রেক্ষিত ধরে কিছু কথা বলবার চেষ্টা করব। তো নির্বাচনের পরে নেতাদের জামিন দেওয়া শুরু হলে, বিরোধী নেতাদের জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক পরিমণ্ডলে এই কথাই চাউর হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের সব বিপদ কেটে গেছে, এখন আরামে ক্ষমতা এনজয় করবে। বিরোধীরা হতাশ হয়ে আরও ৫ বছরের জন্য চুপসে যাবে, কিছু রুটিন প্রতিবাদ মাঝে মাঝে মাঠে থাকবে, কিন্তু আদতে তা কি পারছে সরকার? ২০১৪ বা ১৮-র পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি। সরকার আসলে কেমন সময় পার করছে তা আমরা একটু দেখতে চেষ্টা করব আজকের এই আলোচনায়। আওয়ামী লীগের প্রথম সংকট ছিল ২০২৪ সালের নির্বাচন। সেই সংকটের সমাধান দলটি কি করতে পেরেছে? আমি যদি বলি না পারেনি, বরং ২০২৪-এর নির্বাচনের ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে দলটিকে। দলটি ক্ষমতায় তো এসেছে, ফলে ২৪-এর নির্বাচনের ব্যর্থতা কোথায় দেখছি? এই পয়েন্টে আমার সাথে বেশিরভাগ মানুষ দ্বিমত করবেন আমি জানি। তারপরেও আমার মত হলো ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রবল বিদেশি চাপ, দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, সব কিছুকে পাশ কাটিয়ে অনেকে যেটাকে বলেন ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে আওয়ামী লীগ সামাজিকভাবে তার যে বিপুল প্রভাব ছিল সেটা হারিয়ে ফেলেছে। ফলে তার বিরুদ্ধে এই সরকারের অনুগত অংশগুলো নিজেদের স্বার্থরক্ষিত না হলেই কঠোর আন্দোলনে নেমে পড়ছে। ২৪-এর নির্বাচনের মাধ্যমে রাজনীতিহীন ক্ষমতা চর্চার যে নীতি আওয়ামী লীগ গ্রহণ করেছে, তার ফলে ক্ষমতা গ্রহণের ৬ মাস না যেতেই চারদিকে ব্যাপক আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। এই অবস্থায় সামাজিক সমর্থন শূন্য হয়ে যাওয়াটা সব দিক থেকেই আওয়ামী লীগকে অনিরাপদ করে তুলতে পারে। ফলে এইসব সংকটের গোড়া হলো জনগণের চাওয়া মোতাবেক একটা নির্বাচন করতে ২০২৪ সালের দলটির ব্যর্থ হওয়া। কাজেই ক্ষমতায় আসার পরেও এই ব্যর্থতার কনসিকুয়েন্স বা প্রভাব তাকে মোকাবেলা করেই এগোনোর চ্যালেঞ্জ দিতে হবে। আর এটা অন্য যে কোনো সময়ের মতো এত সহজ হবে না। কেন হবে না সেই কথা বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করবার চেষ্টা করব। প্রথম কারণ হচ্ছে পশ্চিমা চাপকে অগ্রাহ্য করে ভারতের সহায়তায় এইরকম একটা নির্বাচন করতে যাওয়ার ফলে দেশে ভারত বিরোধী আন্দোলন অনলাইনের সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনের চেহারা পেয়ে যেতে শুরু করেছে। ভারতের বিরুদ্ধে এই প্রবল জনজোয়ার কোনোভাবেই বন্ধু রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকার বয়ান পেশ করে দমানো যাবে না। অন্যদিকে আগের মতো বল প্রয়োগের অবস্থায় যাওয়ার সুযোগ নেই। কেন নেই সেটা আপনারা জানেন। পুলিশ এবং র্যাবের গুরুত্বপূর্ণ সদস্যদের উপর আমেরিকার স্যাংশন আছে। মানবাধিকার নিয়ে সরকার প্রচণ্ড চাপে আছে অনেক দিন থেকেই। এই অবস্থায় বাড়াবাড়ি রকমের বল প্রয়োগের নীতি নেওয়া সরকারের জন্য কঠিন হবে। অন্যদিকে সামাজিকভাবে আওয়ামী লীগ ভারতকে কেন্দ্র করে যে রাজনীতি এখানে করতে পারবে বলে মনে করেছিল তা ব্যর্থ হতে পারে। সমাজের ভারতের প্রতি মুগ্ধতা বা অনুগত মানসিকতার চেয়ে আওয়ামী লীগের ভোটবিহীন ক্ষমতায় ভারতের প্রকাশ্যে সমর্থন দেশে সামাজিকভাবেও ভারত বিরোধিতার মনোভাবকেই চাঙ্গা করেছে। এই অবস্থা চলতে থাকলে এটা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২ নম্বর হচ্ছে যে কোটার দাবিতে আন্দোলন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন, শিক্ষকদের পেনশন স্কিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সরকারকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে ইতিমধ্যেই। সরকার এই ধরনের সামাজিক আন্দোলনকে দমন করতে বল প্রয়োগ করতে হলে বিপরীত হতে পারে যদি তারা বল প্রয়োগ করবার চেষ্টা করেন। সরকারের অনুগত শিক্ষক শ্রেণীও আর সরকারের নীতির প্রতি আস্থা রাখতে পারছেন না, সরকারকে বিশ্বাস করতে পারছেন না। আন্দোলনে সারা দেশের উচ্চশিক্ষাঙ্গন কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় সরকারকে পিছু হটার নীতি নিতে হতে পারে, যেহেতু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় এবং এই স্বার্থ রক্ষার জন্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না। ফলে এই বিষয়ে সরকারের নীতির পরিবর্তন মানে ব্যাকফুটে যাওয়া ছাড়া
এই সমস্যা সমাধানের আর কোনো সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না। না হলে আন্দোলন চলতে থাকলে দেশের শিক্ষাঙ্গন অচল হয়ে পড়বে, কোটি কোটি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবেন এবং তাতে আন্দোলন আরও ছড়িয়ে পড়তে পারে এবং যে কোনো সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে এই ধরনের আন্দোলন মার্চ করে ফেলার ঝুঁকিতে আছে সরকার। ইতিমধ্যেই বিরোধী দলের অনেক নেতা এইসব আন্দোলনে নিজেদের সমর্থন দিয়েছেন, ব্যক্তিগতভাবে দলগতভাবে সেই অর্থে এখনও সমর্থন হয়তো দেননি তারা। তৃতীয়ত হচ্ছে যে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের নানান দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি আরও এর সাথে যুক্ত হয়েছে চরম অর্থনৈতিক অবস্থা। মানুষ প্রচণ্ড কষ্টে দিন পার করছে, বাজারে হাহাকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। ফলে মানুষ সরকারের কোনো সক্ষমতার প্রতি আর আস্থা রাখতে পারছেন না। তাদের মাধ্যমে সাধারণ মানুষ নিজের দুর্ভোগ বাড়া ছাড়া আর কোনো অগ্রগতি নিজেদের হবে বলে বিশ্বাস করে না। ফলে চারদিকের এই আন্দোলনমুখী চাপে সরকার যদি আগের মতোই দলীয় নেতাদের মাঠে নামিয়ে পুলিশকে বল প্রয়োগে বাধ্য করার আদেশ দিয়ে জনতাকে দমন করতে চায়, তা আগের মতো সহজ হবে না। কারণ 7 তারিখের নির্বাচনের পরে জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা অবশিষ্ট নেই বলেই অনেকে মনে করেন। যারা দল করেন তাদের কথা বলছি না, আমি সাধারণ জনগণের কথা বলছি। তাহলে দেখা যাচ্ছে 2024-এর 7ই জানুয়ারির পর দল হিসেবে আওয়ামী লীগ সমাজে তার অবস্থা নিজেই দুর্বল করেছে। প্রশাসন এবং পুলিশের একটা অংশকে ক্ষমতার জন্য দলীয় কায়দায় ব্যবহার করা হতে আমরা অতীতে দেখেছি। এখন আবার তাদের ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হতে থাকার ফলে পুরো অবস্থা খুবই বিদঘুটে হয়ে উঠেছে দলটির জন্য। নিজেদের সুবিধা মতো রাজনৈতিক যত কৌশলী দলটি গ্রহণ করুক না কেন, ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় দেখা যাচ্ছে এই সরকারের জন্য প্রতিটি পদে পদে কঠিন পরীক্ষা এবং ব্যাপক চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কোথাও কোনো সুখবর নেই আওয়ামী লীগের জন্যে, অথবা একটাই সুখবর, এখনও ক্ষমতায় আছে দলটি, এর বাইরে আর কোনো সুখবর নেই। কিন্তু এই ক্ষমতা হারানোর ভয়টি এত প্রবল হয়ে উঠছে যে নিজেদের মৃদু সমর্থকরাও আর সরকারের উপর আস্থা রাখতে পারছে না। যারা আন্দোলন করছে, মানে বিরোধী দল বাদে, তারা যে সবাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা রাজনৈতিকভাবে এই সরকারকে প্রতিহত করার আন্দোলন শুরু করেছে তা কিন্তু নয়। সরকার রাজনৈতিকভাবে সব কিছু মোকাবেলার কৌশল জানে, এটা আমরা দেখেছি। এটা তারা 15 বছর ভালোই রপ্ত করেছে। সেই তুলনায় বরং বিরোধী দল এখনও বুঝতে পারছে না কোন কৌশলে এগুলে তারা সরকারকে রাজনৈতিকভাবে পিছু হটতে বাধ্য করতে পারবে। সেই দিক থেকে জনগণের মৌলিক দাবির সাথে দুটি দলেরই দূরত্ব আছে। বিরোধীদের দূরত্ব কিছুটা কম, কিন্তু তাদের প্রতি মানুষের অকুণ্ঠ আস্থা থাকলে রাজনৈতিক আন্দোলনের চরিত্র ইতিমধ্যেই আমরা পাল্টে যেতে দেখতাম। সেটাও তাদের একটা ভাবনার বিষয় হওয়া দরকার। কিন্তু তারা নিজেদের দলীয় স্বার্থ পেরিয়ে কতটা জনগণের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির অগ্রদূত হয়ে উঠবার আন্তরিক প্রচেষ্টা নিতে পেরেছে, সেটা মূল্যায়ন করা দরকার। কাজেই সব মিলে আমরা দেখতে পাচ্ছি খেই হারানো সরকার আর জনগণের আস্থা অর্জনে এখনও ব্যর্থ বিরোধী দল, আর চারদিকে বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক বিক্ষুব্ধ অবস্থা। এই অবস্থায় সরকারের জন্য কোনো কমফোর্ট জোন নয়। জনগণের এই বিক্ষুব্ধ অংশের সাথে যদি রাজনৈতিক আন্দোলনের একটা যোগসূত্র তৈরি হয়ে যায়, এটা যে কোনো সময় যে কোনো আন্দোলনের বেলাই হতে পারে। তাহলে এই সরকারকে আরও ব্যাকফুটে যেতে হবে বলেই মনে হচ্ছে। কিন্তু তার আগেই যদি গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের দিকে দলটি নিজেদের রাজনীতিকে পরিচালিত করতে শুরু করার উদ্যোগ নিতে পারে, তা সবার জন্যই ভালো হবে। রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান না হলে সামাজিকভাবে সুশৃঙ্খলা ফিরে আসবে না। আশা করি আমাদের রাজনীতিকরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করবেন। এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।